খাল খনন কর্মসূচি উদ্বোধনে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। জলাবদ্ধতা নিরসনে প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ বলছে সরকার। সাংবিধানিক পন্থাতেই জুলাই সনদ বাস্তবায়ন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের ভেতরে সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সমাধান চায় বিরোধী দল। রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে টাইগাররা। এবং ইরানি হামলায় ২৪ ঘন্টায় শতাধিক ইসরায়েলি আহত। হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের আহ্বান নাকচ করল ফ্রান্স, জাপান। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। একযোগে ৫৩ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুরের কাহারোলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেচ ব্যবস্থা উন্নত করা ও জলাবদ্ধতা নিরসনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি দেখতে পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে দিনাজপুরের কাহারোলের বলরামপুর ও বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল পুনঃখনন করা হবে। বলরামপুর সাইতারা ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন ছাড়াও জলাবদ্ধতা নিরসনে একটি সুইচ গেট নির্মাণ করা হবে। এতে সেচ খরচ কমার পাশাপাশি লাভবান হবেন কৃষকরা। এখানে প্রধানমন্ত্রী আসবে, নিজেই রাস্তা এবং নদী খনন কাজ নিজে শুরু করবে। এতে আমরা অনেক ভাগ্যবান মনে করি। আমরা খুব বিপদে আসলো, রাস্তা ভাঙন, নদী বাড়ি ভাঙে যাচ্ছিল। তারেক দিয়া প্রধানমন্ত্রী আসছে আমার এলাকায়, খুব আমরা খুশি। সুইচ গেটটার পাশাপাশি যদি আমাদের ওই পারে যাতায়াতের একটা ভালো রাস্তার ব্যবস্থা করে দেয়, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। খাল খনন কর্মসূচির গুরুত্ব দিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশবাসী উপকৃত হবে। খালটি পুনঃখননের মধ্য দিয়ে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা যদি খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটুকু সমাপ্ত করতে পারি, সমাধান করতে পারি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করতে পারি, আমরা দেশবাসী উপকৃত হব। এবং আপনাদেরকে বুঝতে হবে যে দেশে যে ফসল, এই ফসল উৎপাদন দ্বিগুণ হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। এই জন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। এই খালটি খনন করা হলে প্রায় ৬,০০০ বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে কোনো আরোপিত আদেশে নয়, বরং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই তা বাস্তবায়ন করা হবে। রোববার সকালে জাতীয় সংসদে এসব কথা বলেন মন্ত্রী। এদিকে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বিসমিল্লাহির রহমানির রহিম। ২ দিন বিরতির পর রোববার বেলা ১১টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন। অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ ২রা এপ্রিলের মধ্যে পর্যালোচনার জন্য সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়। এদিন কর্মসূচিতে ছিল রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা। এতে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নত করা হয়। যদি বাবেরচর গজারিয়া দনাগদা নদীর উপরে একটা সেতু হয়, মাত্র ৭০০ কিলোমিটার একটা সেতু হলে আমরা ১ ঘন্টার মতলব আসা যাওয়া করতে পারি। অধিবেশনে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া ইস্যুতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা? ভর্তিতে লটারি ইস্যুতে ২০২৭ সালে সিদ্ধান্ত আসবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা বিবেচনা করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে, অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা
আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। প্রশ্নোত্তর পর্বে নিজের সুযোগের বাইরে কথা বলতে চাইলে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। এখন দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা কন্টিনিউ করি। না প্লিজ লিসেন টু মি। এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন আমি এখন কথা বলতে চাই না। এদিকে জুলাই সনদ নিয়ে শফিকুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, তবে সেটা আইন, বিধিবিধান ও সংবিধানের মধ্যে থেকেই। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। ঈদের আগে রোববারই ছিল সংসদের শেষ কার্যদিবস। চলমান অধিবেশনের পরবর্তী কার্যক্রম বসবে 29 মার্চ, চলবে 30 এপ্রিল পর্যন্ত। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। নাহিদ সিরাজুল মিমি, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি রোববার প্রকাশ করেছেন আপিল বিভাগ। এতে বলা হয়, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। পরবর্তী জাতীয় নির্বাচন থেকেই এটি কার্যকর হবে। তবে বর্তমান সরকার চাইলে এর কিছু পরিমার্জন করতে পারবে। আরও থাকছে মুদাসসির আলীর প্রতিবেদনে। গত বছরের 20 নভেম্বর নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে রায় ঘোষণা করেন দেশের সর্বোচ্চ আদালত। এবার সে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ পেল। রোববার 74 পৃষ্ঠার সে রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। চতুর্দশ সংসদ নির্বাচন ব্যবস্থা থেকে এটি কার্যকর হবে। বর্তমান নির্বাচিত সরকার চাইলে কিছু সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে। বিষয়টিকে মাইলফলক বলে এর ব্যাখ্যা দেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হলো, সেটা হচ্ছে এই সংবিধানের 58 B(1) ক 1 এবং সংবিধানের 58 C(2) যেটা বিলুপ্ত ঘোষিত করা হয়েছিল, সেটার কার্যকারিতার মাধ্যমেই বাস্তবায়ন হবে। এটা পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট, যে সংশোধনী 1996 সালে বিএনপি সরকারের আমলে হয়েছিল। যদি বর্তমান সরকার এটি পরিমার্জন করতে চায়, তাহলে এই সংশোধনীতে পরিবর্তন আনতে হবে, জানালেন আইনজীবী শিশির মনির। যদি আমাদের বর্তমান সংসদ সিদ্ধান্ত নেয় যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস প্রধান হবেন না, অন্য কোনো ব্যক্তিকে কনসেনসাসের ভিত্তিতে তারা প্রধান বানাতে চান, তাহলে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে আরেকটা সংশোধনী আনয়ন করতে হবে। ওই সংশোধনী যদি তারা আনয়ন করেন, তবেই আদালতের এই আদেশটা কার্যকর থাকা সত্ত্বেও ভিন্ন কিছু হবে। যদি না আনেন, তাহলে আদালত যেভাবে রায় দিয়েছে এই ফরম্যাটকেই ফলো করতে হবে। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার রায় ঘোষণা করেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। তথ্যের মৌলিক অধিকার, সাংবাদিকদের ওয়েজ বোর্ড, তথ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে রোডম্যাপ তৈরি করছে সরকার। রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে তথ্য মন্ত্রণালয়কে পরিপূর্ণভাবে ঢেলে সাজানোর কাজ চলছে। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, মাঠ পর্যায়ে সাংবাদিকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ সদস্যদের সতর্ক করা হবে। ওয়েজ বোর্ড নিয়ে কাজ করতে গিয়ে প্রথমেই যে সমস্যাটার মধ্যে আমি পড়েছি, সেটা হচ্ছে যে এটা কি তথ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নাকি শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। আমরা যদি একমত হইও যে হ্যাঁ ওয়েজ বোর্ড দিতে হবে, তথ্য মন্ত্রণালয়ের তো লিখিত পরিতে কোনো ক্ষমতাই নেই এটা নিয়ে কাজ করার। কোনো ক্ষেত্রে আমাদের কোনো পুলিশ সদস্য হয়তো কোথাও না চিনে হয়তো আপনাদের সাথে কোনো মিসবিহেভ বা অন্য কোনো ঘটনা ঘটতে পারে, তো সেগুলোর ব্যাপারেও আমাদের পুলিশ সদস্যদেরকে আমরা কঠোরভাবে ওয়ার্ন করি, সতর্ক করি, ব্রিফিং করি, প্রয়োজনে ট্রেনিং করানো হচ্ছে যে কীভাবে আমাদের জনগণ সহ জার্নালিস্ট ভাইদের সাথে আমাদের ডিল করতে হবে। ঈদ সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। তবে এখনও রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে নেই চিরচেনা ভিড়। ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই বাড়ি ফিরছেন। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঈদের আগে আগে ঘরমুখো মানুষের ঢল থাকে রেল, সড়ক ও নৌপথে। প্রতি বছর ঈদে রাজধানী ছাড়েন প্রায় 1.5 কোটির বেশি মানুষ, আর দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতে মিলিয়ে মোট ভ্রমণের সংখ্যা দাঁড়ায় কয়েক কোটিতে। তবে এবার শেষ সময়ে ভিড় এড়াতে ঈদের প্রায় 5 দিন আগেই নিজ নিজ গন্তব্যে ছুটছেন অনেকেই।
5 দিন আগে যাই, এটা ঈদের পরে খুশির দিন একটা না, আগে যাওয়া লাগবে, ঈদ করা লাগবে। ভালো লাগতেছে যে অনেকদিন পরে গ্রামে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, সবার সাথে ঈদ করব। এবার ভিড় কম হয়েছে। রেলওয়ে তথ্য অনুযায়ী ঈদের আগে দৈনিক শুধু ট্রেনের 1.5 লাখের বেশি যাত্রী ঢাকা ছাড়েন। যাত্রীর চাপ সামলাতে দিনে নিয়মিতর পাশাপাশি থাকে বিশেষ ট্রেন। তবুও শেষ সময়ের অতিরিক্ত চাপে তৈরি হয় ভোগান্তি। এত সুন্দর, এত পিসফুল, এত কিপ সাইলেন্ট আর কখনো আগে দেখিনি। আমার মনে হচ্ছে যে এখন এই কর্তৃপক্ষের তৎপরতা অনেক দারুণ ছিল। সড়ক পথে ঘরমুখে মানুষের আনাগোনা শুরু হয়েছে, যদিও সেখানে এখন পর্যন্ত তেমন চাপ বাড়েনি। সহজেই মিলছে দূরপাল্লার বাসের টিকিট। ঈদের আগ মুহূর্তে যতটা জাম থাকার কথা, আলহামদুলিল্লাহ অতটা জাম নয়, অতটা কষ্টদায়ক নয়, পুরোটাই স্বাভাবিক পরিবেশে এখনো আছে। এবার ভালোই লাগতেছে, জ্যামজট কম আছে, এর জন্য আগে পাঠিয়ে দিচ্ছি যেন আমি নিরবেলে যেতে পারি আর কি। ঈদের দিন ঘনিয়ে আসতেই রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে যাত্রীর ভিড় বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হলেও তার প্রভাব নেই ফিলিং স্টেশনে। এখনও তেলের পাম্পে গাড়ির দীর্ঘ সারি, চাহিদা মাফিক তেল পাচ্ছে না ক্রেতারা। আবার তেল সংকটে বন্ধ রয়েছে অনেক পাম্প। ফিলিং স্টেশন মালিকরা বলছেন ডিপো থেকে তাদের রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করা হচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সংকট শুরুর পর থেকে দেশে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার নির্দেশ দেয় সরকার, যদিও 15 মার্চ থেকে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। তবে বাস্তব চিত্র ভিন্ন। বেশিরভাগ পাম্পে এখনও গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে মেজাজ হারাচ্ছেন চালকরা। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে তেল। 9টার সময় লাইন ধরছি ওখান থেকে, আবার এদিকে ছোটখাটো লাইনও আবার ঢুকছে, কোনো আপনার নিয়ম শৃঙ্খলা নাই। 1500 টাকার তেল পাইছি, 1500 টাকা দেখতে স্লিপে কয় লিটার আছে। একই অবস্থা মোটরসাইকেলেও। তেল নেয়ার যুদ্ধে উত্তীর্ণরা বলছেন রেশনিং বাতিল করার পরও চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না। আজকেও তো রেশনিং অবস্থায় তেল দিচ্ছে। আমি জানতাম যে আজকেও তো নাকি ফুল ট্যাঙ্কি তেল দেওয়া হবে, বাট তারা দিচ্ছে না। এটা কবে শেষ হবে এটা তো পাম্প দিয়ে এরা বলতে পারে আর কি, পাম্প মালিক যারা আছে তারা বলতে পারে, এটা তো তাদের সিন্ডিকেট আর কি। আবার তেল সংকটে বন্ধ রয়েছে অনেক পাম্প, খালি পড়ে আছে মেশিন। তারপরও তেল পাওয়ার আশায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক পরিবহনকে। চালকরা বলছেন অপেক্ষার কোনো বিকল্প নেই তাদের সামনে। বলতেছে তেল আসলে দিব, এই আশা নিয়ে বসে দিচ্ছে। এখন তেল নাই বিদায় দিচ্ছে না, আর তেল আসলে পরে দেবে। ডিপো থেকে এখনও রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। বলেন এক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত তাদের কাছে পৌঁছায়নি। গতকালকে আমরা যে কোঠায় তেল পাইছি সেটা কালকে শেষ হয়ে গেছে, যার কারণে পাম্প বন্ধ আছে। এখন আবার তেল আনতে গেছে, কোঠা সিস্টেমেই তেল আনতে গেছে, এখনো কোঠা উঠে নাই। তেল আসলে আমরা আবার চালু করব। কোনো যে আমাদের আগের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা তেল সাপ্লাই করতেছি। এখনো আমাদের কাছে অফিসিয়ালি নোটিশ আছে না, আমরাও নিউজে দেখেছি, কিন্তু বিপিসি থেকে যে নোটিশ সেটা আমরা এখনো পাই নাই। রিজার্ভ দ্রুত শেষ হয়ে যাওয়ায় দিনের বেশিরভাগ সময় পাম্প বন্ধ রাখতে হয় বলেও জানান তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতার মধ্যেই জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ডিজেল ও গ্যাসোলিন কিনেছে সরকার। চুক্তির বাইরে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে জরুরি ভিত্তিতে 1 লাখ মেট্রিক টন ডিজেল ও 25,000 টন গ্যাসোলিন আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে 2,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় বলছে চলমান সংকট নিরসনে নিরবিচ্ছিন্ন জ্বালানি যোগানে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ নিশ্চিত করা হবে। সুন্দর সমাজ বিনির্মাণে বৃহত্তর মিরপুরে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন মাদক, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। রোববার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন বিএনপি জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলীর তত্ত্বাবধানে পল্লবীর এমআই মডেল হাই স্কুলে এই ইফতার মাহফিলের আয়োজন। এ সময় ইয়াসিন আলী বলেন মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে থিম মানবিক বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ গঠনে আমরা যেন সহকর্মী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। জনগণ আমাদেরকে বিশ্বাস করে আস্থার জায়গায় নেতৃত্ব দিয়েছে, জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। সেই চ্যালেঞ্জের জায়গাগুলো থেকে আমরা চেষ্টা করব জনগণ যে বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসের
প্রতি আস্থা রেখে তাদের পাশে থেকে তাদের সেবা করার জন্য। ইফতার মাহফিলের প্রধান অতিথি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে চাঁদাবাজির কোনো ঠাঁই হবে না। এই সমাজকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে, সবাইকেই পালন করতে হবে দায়িত্ব। সেই দায়িত্বর ভিতরে আমরা এই এলাকায় কোনো চাঁদাবাজ দেখতে চাই না, আমরা কোনো দখলদার দেখতে চাই না, কোনো মাদক দেখতে চাই না। মিরপুর এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস এবং দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে বলেও জানান তিনি। কেউ যদি এরকম কোনো চাঁদাবাজকে দেখেন, কোনো দখলদারকে দেখেন, কোনো মাদক ব্যবসায়ীকে দেখেন, তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কিংবা আমি রয়েছি, আমাকে জানাবেন, তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক না কেন, সে কোন দলে সেটা দেখার দরকার নাই। বাসযোগ্য নগরী করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখবে বলেও প্রত্যাশা জানান প্রতিমন্ত্রী। নির্বাচনী ইস্তেহারে আমাদের যেই যে কমিটমেন্টগুলো ছিল, আমার প্রত্যেকটি আমি কমিটমেন্ট একটি একটি করে ইনশাআল্লাহ সমাধান করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নতুনভাবে গড়ে তুলবো। রাজধানীর মিরপুরে খোদ গণমাধ্যমের গাড়ি চুরির ঘটনায় জননিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। মিরপুর 11 নম্বরে মোহনা টেলিভিশনের কার্যালয়ের সামনে থেকে একটি মাইক্রোবাস চুরির 6 দিনেও মেলেনি হদিস। সিসিটিভি ফুটেজ থাকলেও পুলিশের দৃশ্যমান তৎপরতা না থাকায় হতাশ ব্যবসায়ী ও স্থানীয়রা। পরিস্থিতি বিবেচনায় মামলাটি ডিবিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র তালেবুর রহমান। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30। মিরপুর 11 নম্বরে মোহনা টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে থেকে নিমিষেই গায়েব প্রতিষ্ঠানের একটি নোয়া মাইক্রোবাস। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির সেই দৃশ্য। চোরের মুখাবয়ব অনেকটাই বোঝা যাচ্ছে, তারপরও অধরা অপরাধী। ঘটনা 6 দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি গাড়ি। সকালে অভিযোগ দিয়েছি, সন্ধ্যায় আইসি ইনকোয়ারিতে তারা ইনকোয়ারি করে কিছু সিসিটিভির ফুটেজগুলো যাচাই করছে, তাদেরকে আমি কিছু ফুটেজ দিছি, সব বিশ্লেষণ করে তারা ওই শিওর হয়েছে গাড়িটা যে নিয়ে যাইতেছে। তারপর যে তাদের যে পদক্ষেপগুলো, এটা সন্তোষজনক ছিল না। স্থানীয়দের অভিযোগ, মোহনা টেলিভিশন কার্যালয়ের সামনে বহিরাগতদের আনাগোনা নৈমিত্তিক বিষয়। গভীর রাত পর্যন্ত চলে আড্ডা। পর্যাপ্ত টহল ও নজরদারির অভাবে এই এলাকাটি এখন চোর ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকারের হোক, থানার হোক, এই জায়গাগুলো আর একটু নিরাপত্তার ভিতরে নিয়ে আসা। তাদের টহলটা যদি ঠিক মতো থাকে, নিয়মিত যদি টহল দেয়, তাহলে যারা চুরি করার চিন্তা ভাবনা করে তারা একটু ভয় পাবে, ভাববে। নিরীহ লোক আমরা ব্যবসা করি, আমাদের যে আছে এখানে উশৃঙ্খল কিছু মানুষদের দ্বারা আক্রান্ত হতে হয়, অনেক সময় গালমন্দ শুনতে হয় ব্যবসা করতে গিয়ে। ওই গেটে যে তালা লাগানো তাই নিচেতে আর 5 তলাতে গ্যাসের চুলো নিয়ে গেছে, এই তারপরে তো গেটে তালা মারা থাই। আমাদের এই দোকান প্লাস এখানে একটা গাড়ি চুরি হয়েছে, এটা আগে একবার দোকান চুরি হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, এই বিষয়ে কোনো কিছু আমরা এখনো পাই নাই। ব্যবসায়ীরা বলছেন মাঝে মধ্যেই দোকানপাট বা গাড়ি চুরির ঘটনা ঘটছে। এখন তো টেলিভিশন চ্যানেলের গাড়িও নিরাপদ না, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমাদের সম্পত্তি নিরাপত্তার তো, তাহলে গণমাধ্যমে চুরি হলে তো আমাদের কোনো নিরাপত্তা নাই, এটা তো স্বাভাবিক বোঝা যায়। যদি গণমাধ্যমের নিরাপত্তা না থাকে, সেক্ষেত্রে আমাদেরও বা রাত্রে দেখা যায় এখানে বিভিন্ন ধরনের বহিরাগত বলেন বা ড্রাগ টাইপ যেগুলো বলে, এগুলো মানুষের বিচরণ বেশি। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি তালেবুর রহমান জানান, বিষয়টি দুঃখজনক। তদন্তে গতি আনতে মামলাটি ডিবিতে হস্তান্তরের কথাও জানান তিনি। গাড়ি চুরির বিষয়েও আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি কাজ করছে। যেমন গত মাসে, ফেব্রুয়ারি মাসেও কিন্তু বিভিন্ন যে ঘটনা ঘটেছিল, সেখানে প্রায় 16টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এইসব অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাসমূহে নিয়মিত ব্লক রেড পরিচালনা করছি, তাদেরকে আগের আওতায় নিয়ে আসছি। আর যেসব অপরাধ হচ্ছে সেগুলো রহস্য উদ্ঘাটন করে তাদেরকে আওতায় নিয়ে সেজন্য কাজ করছি। জনগুরুত্বপূর্ণ এ এলাকায় বহিরাগতদের আড্ডা বন্ধ সহ মোহনা টেলিভিশনের গাড়ি উদ্ধারে প্রশাসনের জোর তৎপরতা দাবি করেন স্থানীয়রা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ হলো অমর 21শে বইমেলা। জাতীয় নির্বাচনের কারণে দেরিতে শুরু হওয়া এবং রমজানের প্রভাবে এবারের মেলা ছিল অনেকটাই ছন্দহীন। শেষ দিনেও পাল্টায়নি দৃশ্যপট। যদিও সংস্কৃতি রক্ষার জন্য এই মেলাকে ইতিবাচক হিসাবেই দেখেন লেখক প্রকাশকরা। এবারের চ্যালেঞ্জ পেরিয়ে আগামী বছর থেকে 21শের চেতনায় বইমেলা নিজস্ব স্বকীয়তায় ফিরবে বলে প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। শেষ দিনও ছন্দহীন অমর 21শে বইমেলা। 18 দিন দৈর্ঘ্যের মেলায় ছিল না প্রত্যাশিত ভিড়।
লেখক পাঠকের আড্ডাও জমেনি আগের মতো করে। গেল বছরের চেয়ে বই বিক্রি কমেছে প্রায় ৮০%। এবার নতুন বই এসেছে মোটে ২,০০০-এর মতো। পুরো মেলা জুড়েই পাঠক দর্শনার্থী ছিল হাতে গোনা। প্রকাশকদের মতে এবার কেবল প্রকৃত বইপ্রেমীরাই মেলায় এসেছেন, আর বই বিক্রির সিংহভাগই দখলে নিয়েছে বড় বড় প্রকাশনীগুলো। মেলা শুরুর থেকে এ পর্যন্ত মেলায় ভালো বিক্রির দিক দিয়ে আমরা ভালো, এবং আমাদের প্রায় ৮০টার উপরে বই প্রকাশ হয়েছে। বইগুলো ভালো বিক্রি হইতেছে। সকল অপ্রস্তুতি থাকা সত্ত্বেও এবারের বইমেলা আমরা অংশগ্রহণ করেছি এই কারণে যাতে বইমেলার ধারাবাহিকতাটা রক্ষা পায়। ফলে বিপাকে তুলনামূলক ছোট প্রকাশনী। ভালো অঙ্কের ক্ষতির কথা উল্লেখ করে প্রকাশক ঐক্য জানায় অন্তত ৩০% প্রকাশনী প্রতিষ্ঠান ৫,০০০ টাকার বইও বিক্রি করতে পারেনি। যদি রমজানের মধ্যে মেলাটা না পড়তো তাহলে হয়তো বেচা বিক্রিটা একটু বেশি হতো, আর ফেব্রুয়ারিতে থাকলে ভালো হতো। আমাদের যে ব্যবসা বাণিজ্যের মেলা যে কাপড় বই বিক্রি এটা খুবই কম হয়েছে। আশা অনুরূপ মেলা জমে না ওঠার পেছনে নির্বাচনী প্রেক্ষাপট ও রমজানের প্রভাবকে দায়ী করেন বইপ্রেমীরা। নতুন প্রাইম মিনিস্টার সব মিলিয়ে একটু দেশটা নতুনভাবে সাজাতে হচ্ছে, তো আশা করি সামনের বছর আরো সুন্দর হবে, মেলাটা আরো জমবে। এইবারের যেই খামতিগুলো আছে বা কমতিগুলো আছে, এই কমতিগুলো আগামী বইমেলাতে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো আশা করব যে ভবিষ্যতে আরো বড় পরিসরে মেলা অনুষ্ঠিত হবে, যেখানে প্রচুর পাঠক আসবে এবং ভালো ভালো বই আমরা পাবো। রাজনৈতিক সংকট সহ বিভিন্ন বাস্তবতায় এবারের মেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি, যার ফলশ্রুতিতে এবারের মেলা অনেকটাই ছিল ছন্দহীন। আগামীর বইমেলায় ২১-এর চেতনায় ফিরবে আপন মহিমায়, এমনটাই প্রত্যাশা পাঠক, লেখক, প্রকাশকদের। রাজীব আহমেদ, অমর একুশে বইমেলা, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খাল খনন কর্মসূচি উদ্বোধনে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। জলাবদ্ধতা নিরসনে প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ বলছে সরকার। সাংবিধানিক পন্থাতেই জুলাই সনদ বাস্তবায়ন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের ভেতরে সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সমাধান চায় বিরোধী দল। রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে টাইগার। এবং ইরানি হামলায় ২৪ ঘন্টায় শতাধিক ইসরায়েলি আহত। হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের আহ্বান নাকচ করল ফ্রান্স, জাপান। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।